নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনেক ঘটনা ঘটে গেছে সন্দেশখালিতে, সেই নিয়ে কিছু কথা বলার ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাজেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেশ করলো এবং তার ভিত্তিতে বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মাইক্রোফোন ধরলেন, আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়লেন কীভাবে। খুব ইন্টারেস্টিং একটা ফেজ ঘটেছে। আমার মনে হলো আজকে আপনাদের সেটা নিয়ে উল্লেখ করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ফলে যখন বিরোধী দল স্পিকারের অনুমতি নিয়ে প্রেস কনফারেন্স করছেন প্রেস কর্নারে, তার মধ্যেই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে ঢুকে গেলেন। আমার কথা যদি না শোনেন তাহলে তো মুশকিল, আমি জন নিয়ে এই মুহূর্তে এখানে এসেছি। অনেক কথা বলেছেন, সেটা সবটা অবশ্য শোনা যায়নি। একটা টুকরো অংশ আপনাদের কাছে দেখাবো, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস বাইট দিচ্ছেন এবং দিয়ে ডক্টর অশোক লাহিড়ীকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছেন বাকিটা বলার জন্য। তার মধ্যেই আচমকা ঢুকে গেলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে চান, অনলাইনে বলতে চান। কি সাংঘাতিক কাণ্ড! মানে ভয় ভীতি, 400 পার হয়ে যাবে বিজেপি, ভাইপো অ্যারেস্টেড হবে, এমন অনেক আশঙ্কা থেকে এবারের বাজেটটা হয়েছে। কিন্তু সেই বাজেটে থেকে সব থেকে ইন্টারেস্টিং ঘটেছে এটা এবং আরও একটা ঘটনা, শুনুন তারপর ফিরে আসি। প্রেস মিডিয়াকে আমরা বলেছিলাম আপনার বাজেট অপোজিশন বলুন, তাদের বলবার অধিকার আছে, নিশ্চয়ই তারা বলবে। কিন্তু তারপরে আমাদের সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে, আপনারা সবাই জানেন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বেজায় ভয় পেয়েছেন। ভয় বলতে একদম 400 পারের ভয় এবং ভাইপোর গ্রেফতার হওয়ার ভয়। তার কারণ কেজরিওয়ালকেও শেষ পর্যন্ত হাজিরা দিতে হচ্ছে কোর্টে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আর তারই প্রেক্ষিতে বাজেট নিয়ে এন্টায়ার কী হয়েছে। আমি এক সাংবাদিক বন্ধুকে ফোন করেছিলাম, যিনি বিধানসভা কভার করেন, যিনি বাজেট সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন। তাকে আমি জিজ্ঞেস করলাম, এক কথায় বাজেট সম্বন্ধে তোমার অবজারভেশন কি? বলেন, সন্ময় যে কথাটা বললেন সেটা হেডলাইন করতে পারলো না, বলেন এটা ঢপবাজির বাজেট। আমি বলছি যে আমি ওই শব্দবন্ধটা ব্যবহার করতে ঠিক ইচ্ছুক নেই, আমি বলছি গুলবাজির বাজেট। এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী 20 বছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারবেন না, জেনে মানুষের ভোটটা চাই। অগুন্তি মিথ্যা কথা বলেছেন, অগুন্তি এমন কথা বলেছেন যে কথাগুলো কোনো মানে হয় না, এবং এমন কিছু বক্তব্য রেখেছেন যে প্রত্যেকটা বক্তব্য খণ্ডন করা যায়। কিন্তু আজকে আমি আমার কথা বাড়াবো না, সরাসরি প্রেস কনফারেন্স চলে যাব। আজকের বাজেট নিয়ে শুভেন্দু অধিকারী কি প্রেস কর্নারে বক্তব্য রেখেছেন সেটা আপনাদের শোনাবো। আর সবথেকে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, মানে বাজেটের পরেই ঠিক ঘটনাটা ঘটেছে। হঠাৎ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্পিকার বিধানসভার যেই বাজেট শেষ হয়েছে বলেছেন এবার আমরা বাংলার জাতীয় সঙ্গীত গাইব। ভাবতে পারেন, বাংলার কোনো জাতীয় সঙ্গীত হয়? ভারতের তো জাতীয় সঙ্গীত হয়। বাংলা সঙ্গীত হতে পারে, একটা বঙ্গসঙ্গীত হতে পারে, কিন্তু বাংলার জাতীয় সঙ্গীত, মানে আমি ভাবছিলাম আর বারবার ভাবছিলাম এ রাজ্যের সেন্সিবল ইন্টেলেকচুয়ালরা কোথায়? বাংলার জাতীয় সঙ্গীত, মনে রাখবেন এ রাজ্যকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার যে পরিকল্পিত অন্তর্নিহিত যে চেষ্টাটা, সেটাই বোধহয় রিফ্লেক্টেড হচ্ছে বারবার, যে জন্য বাংলার জাতীয় সঙ্গীত রুখে দাঁড়িয়েছেন শুভেন্দুরা। তারপর কি করেছেন সেটাও আপনারা শুনবেন। এন্টায়ার প্রেস কনফারেন্সটা একটু বড়, কিন্তু আমার মনে হলো আজকে বাংলার মনে প্রত্যেক দর্শকদের শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে শোনা দরকার। অনেক তথ্য ভাবেন যে আমার ওই সাংবাদিক বন্ধুর কথা অনুযায়ী যে এন্টায়ার একটা ঢপবাজির বাজেট, আমি বলছি এটা গুলবাজির বাজেট। তো সেই বাজেটের সম্বন্ধে বিরোধী রিয়াকশনটা কি, বিধানসভা থেকে স্টেট শুনুন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আজকে পেশ করেছেন সেটা নিয়ে আমরা আমাদের যে বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। প্রথম কথা আছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।
প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে, তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন, আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5,000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1,000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2,500 টাকা দিয়ে, তাদের 9,000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9,000 টাকায় মাত্র 1,000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময়
এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো 1000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন। আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে ৩৯ কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে ধপ্পাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন, এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়। উনি চা বাগান নিয়ে বলেছেন, আমরা চা বাগানে পাট্টা সমর্থন করি না। চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের। আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি। আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে 1,20,000 টাকা ঢোকানোর কথা বলা হয়েছে, এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে। তার কারণ 18/12/2023 আমাদের লেবার ওয়েলফেয়ার বোর্ডে মিটিংয়ে 250 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং আসন জেতার জন্য 1,20,000 টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে বাস্তবতা কিছু নেই। এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম 5,000 টাকার বদলে 10,000 টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি আরো 6,000 রাজ্য দিয়ে 12,000 টাকা করবেন। তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিশন রাখেননি। সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ সি সিভিক ভিলেজ পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা, আইসিডিএস এর শিক্ষিকা হেল্পার, আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার, কলেজের পার্ট টাইমার, স্কুলের পার্ট টাইমার শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের জন্য 1 টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। পরিশেষে আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রী দপ্তর তার সমস্যার সমাধান হয়নি। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, ভার্টিক্যাল প্রসেস ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ ইয়াস, তার কোনো উল্লেখ এই বাজেটে নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই। 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার।
তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকে। 4% আজকে ঘোষণা করেছেন, কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করেনি। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য, অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি, তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে গেল। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি, কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট, এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটের ডিসকাশন করে এলোবরেটলি, বিস্তারিত ভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেইনস্টে কার্ড মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি, আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাভুটি পর্যন্ত যান। তাই আমার পার্টটা কমপ্লিট করলাম। ডক্টর অশোক লাহিড়ী, তিনি ভারত সরকারের একটা সময় ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন এবং তার সম্পর্কে আমার কিছু করে বলার নেই। তিনি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে তার অভিজ্ঞতা প্রাজ্ঞতা দিয়ে বলার চেষ্টা জানুয়ারিতে 4% বাড়বে, সেপ্টেম্বরে বাড়বে 4। আমি সেপ্টেম্বর অব্দি যাচ্ছি না। এই 4% যদি ধরে নিই তাহলে 36-এর সঙ্গে 4 হয়ে 40 ডিফারেন্স।
জাতীয় সঙ্গীত আর বাংলার যে স্টেট সঙ্গীত দুটো একসঙ্গে বাজলো, এটা তো অত্যন্ত আপত্তিকর একটা। না, আমরা মানবো না তো। মাননীয় অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইবো, যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাই না। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গান। আপনারা যারা গ্যালারিতে ছিলেন, বাংলার জাতীয় সঙ্গীত হয় কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। ভারতবর্ষকে টুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত। আমরা ওই জন্য দেশের জাতীয় সঙ্গীত দিয়েছি। ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দিবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না, আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই। আমরা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা, এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করবো না, জিরো টলারেন্স।